এবং ম্যাক্সিমাম কম্প্রেশন ফোর্স প্রতিটা মেম্বারের জন্য আমরা অ্যানালাইজ করেছি। আজকে আমাদের কাজ হচ্ছে যে সেই মেম্বার ফোর্সের এগেইনস্টে আমরা মেম্বারটাকে ডিজাইন করব। ওকে, সো যে রুফ ট্রাসটা আমরা নিয়েছিলাম সেই রুফ ট্রাসে আমাদেরকে কি কি ডিজাইন করতে হবে? আমাদেরকে ডিজাইন করতে হবে টপ কর্ড মেম্বার, বটম কর্ড মেম্বার, ভার্টিক্যাল মেম্বার এবং ডায়াগোনাল মেম্বার। আমরা যদি একটু খেয়াল করি কোনটা কোনটা, টপ কর্ড মেম্বার হচ্ছে এই যে উপরের দিকে যে মেম্বারগুলো থাকবে। সো L0 U1, U1 U2, U2 U3, U3 U4, U4 U5 এবং U5 L6। এই 6টা হচ্ছে আমাদের টপ কর্ড মেম্বার। বটম কর্ড মেম্বার হচ্ছে আমাদের নিচের দিকে আবার 6টা, L0 L1, L1 L2, L2 L3, L3 L4, L4 L5, L5 L6। ভার্টিক্যাল মেম্বার হচ্ছে আমাদের U1 L1, U2 L2, U3 L3, U4 L4, U5 L5। এই 5টা হচ্ছে ভার্টিক্যাল। আর ডায়াগোনাল হচ্ছে 4টা, U1 L2, U2 L3, U4 L3, U5 L4। এই 4টা হচ্ছে ডায়াগোনাল। এখন মেম্বার যখন আমরা ডিজাইন করতে যাব, মেম্বার ডিজাইনের সময় আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। এই যে আমার টপ কর্ড মেম্বারের ক্ষেত্রে প্রতিটা টপ কর্ডের লেংথ কিন্তু সেম। প্রতিটা টপ কর্ডের লেংথ কত? 7.453 ফিট। সিমিলার ওয়েতে প্রতিটা বটম কর্ডের লেংথও কিন্তু সেম, 6.667 ফিট। কিন্তু প্রতিটা ভার্টিক্যালের লেংথ কিন্তু সেম না। এই ভার্টিক্যালের লেংথ হচ্ছে গিয়ে 3.33 ফিট, এই ভার্টিক্যালের লেংথ আসবে 6.67 ফিট, এই ভার্টিক্যালের লেংথ 10 ফিট। আবার এই ভার্টিক্যাল U4 L4 এটার আইডেন্টিক্যাল হচ্ছে U2 L2, এই দুইটার লেংথ সেম আছে। সিমিলার ওয়েতে U1 L1 এবং U5 L5 এই দুইটার লেংথ আমার সেম। একইভাবে ডায়াগোনালের ক্ষেত্রে যদি আমরা দেখি, U1 L2 যে ডায়াগোনাল আর U5 L4 যে ডায়াগোনাল, এই দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল, এই দুইটার লেংথ সেম আসবে। এটা আমাদেরকে হিসাব করে বের করতে হবে যে লেংথটা কত হবে। এতে আমরা ইজিলি পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করতে পারবো যে এতটুকু যদি আমরা একটা ট্রায়াঙ্গেল হিসাব করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের এতটুকু যে ভার্টিক্যাল লেংথ আর এটা যে হরাইজন্টাল লেংথ, সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অতিভুজ যেটা আমাদের U1 L2 সেটা ক্যালকুলেট করতে পারবো। সেম ভাবে U2 L3 এবং U4 L3 এই দুইটার লেংথ আবার সেম হবে। দ্যাট মিন্স এই দুইটা আবার আইডেন্টিক্যাল। তো যখন আমরা মেম্বার ডিজাইন করতে যাব, যেই মেম্বারগুলোর লেংথ এবং ফোর্স সেম হবে, সেই মেম্বারগুলোর মধ্য থেকে আমি একটা মেম্বার ডিজাইন করলেই কিন্তু হয়ে যায়, তাই না? Yes, sir. আমার কিন্তু প্রতিটা মেম্বার ডিজাইন করার দরকার নেই। এখানেই হচ্ছে গিয়ে ট্রিক্স, এটা আপনাকে খাটাতে হবে কি, যে আমি প্রতিটা মেম্বার ইন্ডিভিজুয়ালি ডিজাইন করব, নাকি আমি আগে চেক করে দেখব যে কোনটার ডিজাইন ফ্যাক্টর গুলো সবকিছু সেম। যদি আমি দেখি যে না, 3টা মেম্বারের ডিজাইন ফ্যাক্টর সব সেম, যেমন লোডও সেম, মেম্বার লেংথও সেম, সবকিছু সেম, তাহলে 3টার মধ্যে থেকে একটা মেম্বার আমি ডিজাইন করব, তাহলে ওই একটা মেম্বারই 3টা মেম্বারে আমি প্রোভাইড করব। সে ফর এক্সাম্পল, আমি যদি দেখি যে U2 U3 এবং U3 U4 এই দুইটার লেংথ হচ্ছে সেম এবং এই দুইটার ফোর্সও সেম আসলো, টেনশন ফোর্স এবং কম্প্রেশন ফোর্স দুইটাই সেম আসলো, তাহলে আমি U2 U3 এর জন্য যে মেম্বারটা আমি ডিজাইন করব, সে আমি ডিজাইন করলাম L6/6/half একটা মেম্বার, তাহলে ওই মেম্বারটাই আমি U2 U3 তো প্রোভাইড করতে পারি, আবার U3 U4 ও প্রোভাইড করতে পারি। সো আমি ডিজাইন করব একটার জন্য, ডিজাইন করা শেষ করার পর আমি জাস্ট কমেন্টসে লিখে দিব যে as U3 and U4 member is also identical in length and force to U2 U3, so we will provide, but I will provide the same section size which is L6/6/half to U3 U4। এভাবে আমি ডিজাইন কমেন্টের মতো করে সুন্দর করে দিয়ে দিব, তাহলে আমাদের কাজ কমে গেল, অ্যানালাইসিস কিছুটা কম হলো। এভাবে আমাদেরকে প্রত্যেকটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে হবে।
এখন এখানে কি বলা হচ্ছে যে ডিউ টু কমপ্লেক্সিটি অনলি দ্য মোস্ট সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল কেস ফ্রম ইচ গ্রুপ উইল বি ডিজাইন্ড। ওকে, কমপ্লেক্সিটি ইনক্লুডস ডিটেইলিং অ্যান্ড কস্ট অফ ফ্যাব্রিকেশন। সেই কমপ্লেক্সিটি গুলো কি, যে যত ডিফারেন্ট টাইপ অফ মেম্বার আপনি ইউজ করতে যাবেন, ওয়ার্কাররা তত বেশি দেখা যাবে যে গলিয়ে ফেলবে। দেখা গেল যে আপনি এই U2 U3 তে একটা মেম্বার ইউজ করলেন L6/6/half, U1 U2 তে এসে আপনি আবার আরেকটা মেম্বার নিলেন, সেটা হচ্ছে গিয়ে L6/5/half, আবার L0 U1 এ এসে আপনি আরেকটা মেম্বার নিলেন L6/4/half। এখন ওয়ার্কাররা দেখা যেতে পারে যে কোনটা কোন জায়গায় ইউজ করবে, কোনটা লেংথ কতটুকু হবে, বোল্টিং কতটুকু হবে কোনটাতে হচ্ছে কি, বা বোল্টিং এর পরিবর্তে আমি যদি ওয়েল্ডিং করি সেটা কোন জায়গায় কতটুকু লেংথ হবে, এই অনেক রকমের কমপ্লেক্সিটি চলে আসে। ভ্যারিয়েশন যত বাড়বে তত বেশি কমপ্লেক্সিটি আসবে, কমপ্লেক্সিটি যত বাড়বে তত বেশি কস্ট বাড়বে। কস্ট বাড়বে কেন? কারণ কমপ্লেক্সিটি বাড়ার সাথে সাথে আমার ফ্যাব্রিকেশন কস্ট বেড়ে যাবে। তো ফ্যাব্রিকেশন কস্ট বেড়ে গেলে বেসিক্যালি প্রজেক্টের টোটাল কস্ট আমার বাড়তে পারে। আবার এট দ্য সেম টাইম এটাও খেয়াল রাখতে হবে যে আমি কি তাহলে একদমই ভ্যারিয়েশন রাখবো না। আমি যদি একদমই ভ্যারিয়েশন না করি, তাহলে তো আমি তো দেখা যাবে যে সবগুলোতে যদি একই মেম্বার দিয়ে দিই, দেখা গেল সবগুলোতেই তিনোটাতে আমি একই মেম্বার দিয়ে দিলাম L6/6/half, কিন্তু সেক্ষেত্রে আমার ইউনিট ওয়েট অনেক বেড়ে গেল। তাহলে ইউনিট ওয়েট বেড়ে গেলে সেখান থেকেও আমার কিন্তু প্রজেক্ট কস্ট বাড়বে। এটা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়, যে আমি কোন দিকে আগাবো। তো এই ক্ষেত্রে আমরা কি করি, প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করেন যে আপনি একটা ট্যুর দিতে যাবেন, ঠিক আছে, সে আপনি এখান থেকে কক্সবাজার যাবেন ঘুরতে। এখন কক্সবাজার যদি ঘুরতে যান, আপনার হাতে অনেক ওয়ে আছে। আপনি এখান থেকে ট্রেনে করে চিটাগাং গিয়ে তারপর চিটাগাং থেকে আপনি বাসে করে কক্সবাজার যেতে পারেন। আপনি এখান থেকে ডাইরেক্ট বাসে করে আপনি কক্সবাজার যেতে পারেন। আপনি এখান থেকে ডাইরেক্ট প্লেনে করে কক্সবাজার যেতে পারেন। যদি প্লেনে করে যান তাহলে আপনার সময় লাগবে ঢাকা যে হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্ট পর্যন্ত টাইম লাগবে মাত্র 1 ঘন্টা। তো আপনি 1 ঘন্টায় যেতে পারতেছেন, প্লেন ফেয়ার ধরে নেন 3000 টাকা। আবার আপনি যদি বাসে যান হয়তো বা কত 1500 থেকে 1700 এরকম একটা খরচ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আপনার বাসে টাইমিং লাগবে কত, আপনি যদি ডাইরেক্ট বাসে যান ঢাকা থেকে তাহলে আপনার হয়তো বা টাইমিং লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। আবার আপনি যদি ট্রেনে যান, বাসে গেলে একটা বিষয় আছে কি, যে বাসে গেলে আপনি কোনো কাজ করতে পারবেন না। বাসে গেলে আপনাকে সিটের মধ্যে বসে থাকতে হবে একটা লং টাইম, আপনার টাইমটা ইউটিলাইজ হবে না। ইউটিলাইজ বলতে আপনি কিছুই করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, আপনি শুধুমাত্র জাস্ট মোবাইলে বসে বসে গান শুনতে পারবেন বা ভিডিও দেখতে পারবেন, এভাবে আপনি রিক্রিয়েশনাল ইউজ করতে পারবেন, কিন্তু কোনো এফেক্টিভ টাইম ইউজ করতে পারবেন না। আপনি যদি ট্রেনে বার্থ কম্পার্টমেন্ট নিয়ে যদি যান, আপনার খরচটা হয়তো বা রিজনেবলের মধ্যে থাকবে, কিন্তু বার্থ কম্পার্টমেন্ট ইউজ করার কারণে আপনি একটা এনাফ স্পেস পাবেন যেখানে আপনি হাঁটাচলা করতে পারবেন, আপনি চাইলে কম্পিউটারে ল্যাপটপে বসে বসে অফিসের কাজ করতে পারবেন, এটা করতে পারবেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার কোনটাতে বেনিফিট বেশি বা আপনার কোনটা দরকার বেশি। আপনার কি সময় বেশি সেভ করা দরকার? তাহলে যদি আপনি সময় বেশি সেভ করতে চান তাহলে আপনি হয়তো চিন্তা করবেন যে আমি যদি 1 ঘন্টায় যদি কক্সবাজার চলে যেতে পারি তাহলে আমার টাকা একটু বেশি খরচ হলো কিন্তু টাইম সেভ হলো। আর আমার যদি মনে হয় যে না আমার সময় এতটা দরকার নাই সেভ করার, কিন্তু আমার মানি ইজ মোর ইম্পর্টেন্ট, সো আমি টাকা বেশি সেভ করতে চাই, তাহলে আমি 10 ঘন্টা ধরে বাসে যাব, কিন্তু আমার টাকা প্রায় 1000 বা 1200 টাকার মতো সেভ হবে বা 1500 টাকার মতো সেভ হবে। তো কোনটা আপনার কাছে ইম্পর্টেন্স এবং কোনটাকে আপনি প্রায়োরিটি দিবেন সেটার উপরে বেস করে আপনাকে যেমন ডিসিশন নিতে হয়, ঠিক এখানেও অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি যদি ভ্যারিয়েশন করি তাহলে যেই কস্ট ফ্যাব্রিকেশন কস্ট বাড়বে, আর আমি যদি সেম মেম্বার যদি ইউজ করি তাহলে যে কস্ট, কোনটার মধ্যে দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে কোনটাতে কস্টের পরিমাণটা কম থাকবে, যেটাতে কম থাকবে আমি সেইটাতেই যাব। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এভাবে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখন ডিজাইন যখন করতে যাব তখন আমরা কি করব, যে ফর্মুলাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে টেনশনের জন্য এবং কম্প্রেশনের জন্য ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে আমরা আসি। টেনশন ফোর্সটা খুবই সিম্পল জিনিস মেম্বার ডিজাইনের ক্ষেত্রে। কম্প্রেসিভ ফোর্সে যদি আমরা আসি, অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেস যেটা,
ঠিক আছে। অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে যদি স্লেন্ডারনেস রেশিও KL/R, আমরা একটা মেম্বারের স্লেন্ডারনেস রেশিওটাকে ডিটারমাইন করি KL/R দিয়ে। এখানে কেটা কি, কে হচ্ছে কি এফেক্টিভ লেংথ ফ্যাক্টর। এই জিনিসটা আমরা থিওরিতে আরো ইন ডিটেলসে পড়বো যে হোয়াট ইজ এফেক্টিভ লেংথ ফ্যাক্টর। এখন শুধুমাত্র এতটুকু জিনিস আমরা খেয়াল রাখি যে কে ভ্যালুটা হচ্ছে এফেক্টিভ লেংথ ফ্যাক্টর। এই এফেক্টিভ লেংথ ফ্যাক্টরটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি এই যে আমাদের বিভিন্ন মেম্বার যে আমরা ডিজাইন করতে চাই, ডিজাইন করতে গেলে মেম্বারের যে সাপোর্ট কন্ডিশন গুলো থাকে, কোনো একটা মেম্বার দেখা গেল যে দুই সাইডই হচ্ছে ফিক্সড সাপোর্ট, কোনো একটা মেম্বার এক সাইড হচ্ছে গিয়ে হিঞ্জ সাপোর্ট আরেক সাইড ফিক্সড সাপোর্ট, কোনো একটা মেম্বার এক সাইড হিঞ্জ সাপোর্ট আরেক সাইড রোলার সাপোর্ট। এই যে বিভিন্ন সাপোর্ট সিস্টেম আছে, সেই সাপোর্ট সিস্টেমের উপর বেস করে মেম্বার গুলোকে আমার এই এফেক্টিভ লেংথ ফ্যাক্টর একটা ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হয়। যে মেম্বারের লেংথ যদি হয় 10 ফিট, তাহলে বেসিক্যালি দেখা যায় যে 10 ফিটই আসলে এফেক্টিভলি ইউজ হয় না। একটা ফ্যাক্টর দিয়ে আমরা এটাকে লেংথটাকে কমিয়ে নেই, এটা হচ্ছে সেই এফেক্টিভ লেংথ ফ্যাক্টর। এটা বলা হচ্ছে যে সাম ফিক্সিটি অ্যাট জয়েন্টস রিমেইন। সো এই এফেক্টিভ লেংথ ফ্যাক্টরের বিভিন্ন ভ্যালু ইউজ করা যায়। এআইএসসি তে বিভিন্ন গাইডলাইন বলা আছে যে আমরা কি কি ভ্যালু ইউজ করতে পারি, এটা আমরা থিওরিতে ইন ডিটেলসে পড়বো। সো এই এফেক্টিভ লেংথ ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই মেম্বারের লেংথ হুইচ ইজ এল ডিভাইডেড বাই আর, আর হচ্ছে গিয়ে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। সো এই KL/R যে ভ্যালুটা, এটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। এই টার্মস গুলো একটু কষ্ট করে লিখে রাখবেন, ঠিক আছে? আপনাদের ভাইবার সময় কিন্তু এগুলা কিন্তু থেকে কিন্তু আমি কোশ্চেন করব, জিজ্ঞাসা করব। সো এই KL/R এর ভ্যালুটা আমাদেরকে কম্পেয়ার করতে হবে আরেকটা ফ্যাক্টরের সাথে, যেটাকে আমরা বলি সিসি। এই সিসি ফ্যাক্টরটা কিভাবে আমরা বের করব? এটা বের করব মেম্বারের প্রপার্টি থেকে, which is pi into √2e divided by fy. That means আমার মেম্বারের যে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এবং মেম্বারের যেই ইল্ড স্ট্রেংথ, আপনি যেই স্টিল ইউজ করবেন সেই স্টিলের যেই ইল্ড স্ট্রেস, সেই ইল্ড স্ট্রেসের উপর বেস করবে আপনার সিসি ভ্যালুটা। সো এই স্লেন্ডারনেস রেশিও KL/R যদি সিসির ইকুয়াল বা তার থেকে ছোট হয়, তাহলে আমরা লেফট সাইডে যে ভ্যালুটা দেয়া আছে অ্যালাউয়েবল স্ট্রেস ফর কম্প্রেসিভ ফোর্স, সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। আর যদি এটা ইকুয়াল বা গ্রেটার দেন হয়, তাহলে আমরা রাইট সাইডের এই ভ্যালুটা ইউজ করতে পারি। কারণ আপনাদের কোশ্চেন আসতে পারে যে স্যার যদি ইকুয়াল হয় তাহলে কোনটা করব, লেফট সাইড অর রাইট সাইড? যদি ইকুয়াল হয় তাহলে আপনি লেফট সাইড করলেও যে ভ্যালু আসবে, রাইট সাইড করলেও আপনার সেম একই ভ্যালুই আসবে। এই কারণে দুই ক্ষেত্রেই ইকুয়াল দেওয়া হয়েছে। কিন্তু যদি লেস দেন হয় তাহলে হবে লেফট সাইডের ফর্মুলা ইউজ করতে হবে, যদি গ্রেটার দেন হয় তাহলে রাইট সাইডের ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা বেসিক্যালি অ্যালাউয়েবল স্ট্রেসটা বের করতে পারবো। যদি অ্যালাউয়েবল স্ট্রেস বের করতে পারি, সেই অ্যালাউয়েবল স্ট্রেসের সাথে তার অ্যাকচুয়াল স্ট্রেসকে আমি কম্পেয়ার করব। অ্যাকচুয়াল স্ট্রেস আমি কিভাবে পাবো বলেন তো? কে বলতে পারবেন অ্যাকচুয়াল স্ট্রেস আমি কিভাবে পাবো মেম্বারের? এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস। এখন অ্যাকচুয়াল স্ট্রেস তো আমাদের জানতে হবে, তাই না? কারণ অ্যাকচুয়াল স্ট্রেস ছাড়া আমি তো কম্পেয়ার করতে পারবো না। স্যার বলেন। স্যার এটা তো স্যার যে মেম্বার সলভ করার পর আসবে না স্যার? মেম্বার সলভ করার পর কিন্তু আমি কি পাচ্ছি, স্ট্রেস পাচ্ছি নাকি ফোর্স পাচ্ছি? ওহো, এই যে একটু আপনাদেরকে দেখিয়ে আনি। আমরা আগের দিন যেটা দেখেছিলাম, এখানে আমরা কি পেয়েছিলাম? ডিজাইন মেম্বার ফোর্স। সো কম্প্রেশন মেম্বার আমি একটা ফোর্স পাবো,
এটা ছিল কি তার অ্যাকচুয়াল ফোর্স। তাহলে ফোর্স থেকে স্ট্রেসটা আমি কিভাবে পাবো? স্যার পি ইকুয়াল টু এফ বাই এ, ওইভাবে। পি ইকুয়াল টু এফ বাই এ, এফ হচ্ছে ফোর্স, তাহলে এটা কি? স্যার এরিয়া। এরিয়া, গুড। তো তাহলে এরিয়াটা আমি কিভাবে পাবো এখন বলেন? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেসিক্যালি একটা মেম্বার আগে চুজ করতে হবে, অথবা আমরা যেটা করতে পারি, আমরা ডিজাইন, আমরা একদম ইনিশিয়ালিতে এআইএসসি এএসডি ফর্মুলাতে, আমরা যেহেতু এই যে সলিউশনটা করতেছি সেটা করতেছি এএসডি ফর্মুলার ক্ষেত্রে। সো এএসডি এর ক্ষেত্রে আমরা যে ডিজাইন ক্রাইটেরিয়াটা শিখেছিলাম, যে অ্যালাউয়েবল ফোর্স বাই স্ট্রেস যেটা, সেটা অবশ্যই আমার অ্যাকচুয়াল ফোর্স বাই স্ট্রেসের ইকুয়াল হতে হবে, বা তার থেকে কম না বেশি হতে হবে। কোনটা? মেম্বার যেটা অ্যালাউ করতে পারবে সেটা কি অ্যাকচুয়ালের থেকে বেশি হবে নাকি কম হইতে হবে? স্যার বেশি হইতে হবে। বেশি হইতে হবে। তো আমরা যদি বেশি ধরি অথবা ইকুয়াল যদি ধরি, যদি ইকুয়াল যদি ধরে নিই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল যে স্ট্রেসটা, সেখানে অ্যাকচুয়াল ফোর্সটা আমরা জানি, তাহলে অ্যাকচুয়াল এরিয়া কতটুকু লাগবে সেটা আমরা বের করতে পারবো না? আমি যদি একটা ইকুয়েশন লিখি এরকম ভাবে, যে আমরা ধরে নিচ্ছি যে অ্যালাউয়েবল স্ট্রেস which is FA is equal to actual stress, so if ACT actual বুঝাচ্ছি, তাহলে FACT is equal to হচ্ছে আবার ফোর্স P divided by area A। এখন এই FA টা পাচ্ছি আমি এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন থেকে। পি ফোর্সটা আমি অলরেডি পেয়ে যাচ্ছি আমার ডিজাইন ফোর্স থেকে, তাহলে এরিয়া কতটুকু দরকার সেটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। তাহলে সেই এরিয়া ধরে আমরা আমাদের ডিজাইন চার্ট থেকে বের করব যে এই মিনিমাম এরিয়া প্রোভাইড করতেছে কোন মেম্বারটা, তাহলে সেই মেম্বারটা আমরা নিব, যেটা আমার মিনিমাম এরিয়া আসবে সেটা আমরা বের করব। এখন আপনার হাতে অনেক মেম্বার আছে, আপনার হাতে এল সেকশন আছে, আপনার হাতে ওয়াইড ফ্লেঞ্জ সেকশন আছে, আপনার হাতে চ্যানেল সেকশন আছে, আপনার কাছে যেটা মনে হয় যে প্রোভাইড করা উচিত, যেটা বেশি কস্ট এফেক্টিভ হবে, সেই মেম্বারটা আপনি ডিজাইন করবেন। ঠিক আছে? এভাবে আমরা কম্প্রেসিভ ফোর্সের এগেইনস্টে একটা মেম্বার ডিজাইন করলাম। ডিজাইন করার পর আমরা দেখব যে সেটা কি আমার টেনশন ফোর্সটাকেও স্যাটিসফাই করতেছে কিনা। টেনশন ফোর্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে? টেনশন ফোর্সের ক্ষেত্রে অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে গিয়ে FA is equal to 0.6 into FY, দ্যাট মিন্স ইল্ড স্ট্রেসে 60% অ্যালাউয়েবল করবে সে টেনসাইল ফোর্সের জন্য। তাহলে এই টেনসাইল ফোর্সটা কি সে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এটা কিভাবে পাবো? ওই যে মেম্বারটা আমি নিলাম সেই মেম্বারের এরিয়া আমি জানি, এবং ওই মেম্বারটা অ্যাকচুয়াল কতটুকু টেনসাইল ফোর্স দিবে আমাকে সেটা আমি সেই ডিজাইন চার্ট থেকে পাবো। তাহলে ওই ফোর্স ডিভাইডেড বাই তার অ্যাকচুয়াল এরিয়া ইজ ইকুয়াল টু তার অ্যাকচুয়াল স্ট্রেস। তাহলে সেই অ্যাকচুয়াল স্ট্রেসটা আমার অ্যালাউয়েবল স্ট্রেস থেকে কম হইতে হবে। যদি হয় তাহলে ওকে, যদি না হয় তাহলে আমার মেম্বারটাকে আবার রিভাইজ করতে হবে, তারপর অন্য আরেকটা সেকশন নিতে হবে। কেন? কারণ যে মেম্বারটা আমি নিলাম সে কম্প্রেসিভ ফোর্সের এগেইনস্টে যে স্ট্রেস সেটাকে স্যাটিসফাই করতেছে, কিন্তু টেনসাইল স্ট্রেসকে স্যাটিসফাই করতে পারতেছে না। তাহলে এমন মেম্বার আমাকে নিতে হবে which will both check for tensile and compressive force। এবং টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে কি যে স্লেন্ডারনেস রেশিও যেটা, সেটা শুড বি লেস ইকুয়াল দেন 300। স্লেন্ডারনেস রেশিও যেটা কিনা হচ্ছে কি KL ডিভাইডেড বাই R,
এই ভ্যালুটা আমাদের 300 এর নিচে হইতে হবে। তাহলে এটা খেয়াল করে আমাদেরকে এই যে প্রতিটা মেম্বার ছিল টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল, ডায়াগোনাল, প্রতিটা মেম্বারকে আমার ডিজাইন করতে হবে। বুঝতে পারলাম? তারপর Yes, sir. আমাদের কি আসতেছে, ব্রেসিং। ব্রেসিং এর ক্ষেত্রে ব্রেসিংটা আমরা কি দেই, আমাদের খেয়াল আছে নিশ্চয়, আমরা ফিগারটা দেখেছিলাম যে আমাদের দুইটা ট্রাস যদি থাকে, এখানে একটা ট্রাস, আবার একটা সার্টেন বে ডিসটেন্স পরে এখানে আরেকটা ট্রাস আছে। সো আমরা এরকম ভাবে ব্রেসিং ইউজ করতে পারি, টপ কর্ড ব্রেসিং, বটম কর্ড ব্রেসিং, ডায়াগোনাল ব্রেসিং, এরকম বিভিন্ন ভাবে আমরা ব্রেসিং দিতে পারি। তাহলে এই যে ব্রেসিং গুলো আমরা দিব, সেই ব্রেসিং গুলো আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে সেই ব্রেসিং ডিজাইন করার জন্য আমাদেরকে কি বলা হচ্ছে, exact analysis of bracing is very complex. Bracing is expensive and should not be overdone. ব্রেসিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেসিং আপনি যত বেশি দিবেন স্ট্যাবিলিটি তত বাড়বে, বাট এট দ্য সেম টাইম যত ব্রেসিং আপনি ইউজ করবেন তত আপনার মেম্বার বেশি লাগবে, মেম্বার বেশি লাগলে কস্ট বাড়বে, কস্ট বাড়লে প্রজেক্টের কষ্ট বাড়বে। তো এই জায়গাটাতে আবার কিন্তু হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে, আমাকে মেম্বার স্ট্যাবিলিটিও করতে হবে, ট্রাস্ট, কিন্তু এক্সপেন্সিভ করা যাবে না। ফোর্স যেটার এগেইনস্ট আমরা ডিজাইন করি, forces are rarely large enough to control their design. Design depends on the engineer's judgment. এখানে পিওরলি আপনাকে ইঞ্জিনিয়ারকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ যে ফোর্সটা আমাদের আসে সেই ফোর্সটা বেসিক্যালি খুবই নেগলিজিবল ফোর্স। সো ব্রেসিং আমরা যেটা প্রোভাইড করি, যেমন ভার্টিক্যাল ব্রেসিং, টপ কর্ড ব্রেসিং, বটম কর্ড ব্রেসিং বা বটম কর্ড স্ট্রাটও বলা হয় এটাকে। তো ভার্টিক্যাল ব্রেসিং আমরা যেটা প্রোভাইড করি সেটা কি, সেটা হচ্ছে কি টেনশন ফোর্সের জন্য আমরা ইউজ করে থাকি, যে ক্ষেত্রে আমরা স্লেন্ডারনেস রেশিও সাধারণত ধরে রাখি KL/R এর ভ্যালুটা 400 এর থেকে কম। টপ কর্ড ব্রেসিং যেটা আমরা ডিজাইন করি সেখানেও আমরা বেসিক্যালি টেনশন ফোর্সটাকেই ডিজাইনের জন্য ইউজ করি, এবং সেই ক্ষেত্রেও আমাদের স্লেন্ডারনেস রেশিও KL/R এর ভ্যালুটা 400 এর থেকে আমরা কম ডিজাইন হিসেবে ধরি। কম কত ধরবেন সেটা আপনার উপর জাজমেন্ট অ্যাপ্লাই হবে, আপনি কি 300 ধরবেন নাকি আপনি 350 ধরবেন, ইট টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। বটম কর্ড স্ট্রাট যেটা আপনি দিবেন সেটা কম্প্রেশন ফোর্সের জন্য আমরা ডিজাইন করে থাকি, এবং সেই ক্ষেত্রে স্লেন্ডারনেস রেশিও আমাদের ধরা হয় সাধারণত KL/R এর ভ্যালু লেস দ্যান 300, এবং এই ক্ষেত্রগুলোতে যেই এফেক্টিভ লেংথ ফ্যাক্টর কে আমরা ইউটিলাইজ করি সেটা হচ্ছে কি 0.7। এখন যখন আপনি ডিজাইন করবেন সেটা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি বলতেছি। আচ্ছা হ্যাঁ, আপনাদের কারো কোশ্চেন আছে, বলেন কোশ্চেনটা কি? কারো কোনো কোশ্চেন আছে? নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি যে ব্রেসিংটা আমরা কিভাবে মেম্বারটাকে ডিজাইন করব। ব্রেসিং ডিজাইন করার জন্য আমরা সাধারণত স্লেন্ডারনেস রেশিওটাকে বেশি ইম্পর্টেন্স দিই রাদার দ্যান ফোর্স। তাহলে কিভাবে আমরা মেম্বারটাকে নিব, সে আপনি ভার্টিক্যাল ব্রেসিং, যেটা ভার্টিক্যাল ব্রেসিং বলতে যে আপনার ভার্টিক্যালি মেম্বারগুলোকে দেওয়ার জন্য যেই ইউজ করবেন, যেমন হতে পারে এই যে দুটো আমরা দিলাম, সে এই যে এটা টপ কর্ড থেকে এটার বটম কর্ড পর্যন্ত এই বরাবর একটা ভার্টিক্যাল ব্রেসিং, ঠিক আছে? তো এই ভার্টিক্যাল ব্রেসিং এর জন্য আপনি এই মেম্বারের লেংথটা বের করবেন। তাহলে এই মেম্বারের এই যে ভার্টিক্যাল ব্রেসিং মেম্বার, সেই ভার্টিক্যাল ব্রেসিং মেম্বারের লেংথটা আপনি কিভাবে পাবেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ভার্টিক্যাল লেংথ ছিল সেটা নিতে হবে, বে ডিসটেন্স যেটা আপনার আসবে হরাইজন্টাল বরাবর সেটা নিতে হবে। তাহলে এই বরাবর আপনি যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করেন, এটা হচ্ছে গিয়ে তার ভার্টিক্যাল হাইট,
এটা হচ্ছে তার হরাইজন্টাল হাইট। তাহলে ইনক্লাইন্ড লেংথ কত সেটা আপনি পাবেন। তাহলে লেংথ যদি আপনি পেয়ে যান, আপনি যদি কে ভ্যালু ধরে নেন 0.7, এখন সে আপনি ভার্টিক্যাল ব্রেসিং এর জন্য আপনি ধরে নিচ্ছেন যে স্লেন্ডারনেস রেশিও KL/R যেটা আমি ডিজাইন করব সেটা হবে 350, এটা আপনি অ্যাসিউম করলেন। তাহলে এখানে আপনার কে ভ্যালুটা আপনার জানা আছে, এল ভ্যালুটা আপনি ক্যালকুলেট করলেন, আপনার দরকারটা কি শুধুমাত্র আর। তাহলে আর ভ্যালুটা আপনি ডিটারমাইন করতে পারবেন না, KL ডিভাইডেড বাই 350 ইজ ইকুয়াল টু আর মিনিমাম। তাহলে আর মিনিমাম যেটা আপনার আসবে সেইটাকে ধরে আপনি যে ডিজাইন মেম্বার গুলো থাকবে সেখান থেকে আপনি মেম্বারটাকে বের করবেন। এই যে স্টিল সেকশন আমরা যদি নেই, সে আমি এল সেকশন বের করলাম, সো আর মিনিমাম আমি যেটা পাবো সেই আর মিনিমাম হুইচ উইল বি আর জেড ভ্যালু, কারণ আমরা আগের দিন দেখিয়েছিলাম যে আর জেড ভ্যালুটা সবসময় মিনিমাম আর প্রোভাইড করে। তাহলে সেই আর মিনিমাম আপনি দেখে আপনি বের করবেন যে এই যে আর জেড এর ভ্যালু আমার মিনিমাম সে আসলো যে আর জেড ভ্যালু মিনিমাম হচ্ছে গিয়ে 0.80। তাহলে আপনি দেখবেন যে 0.80 কাছাকাছি আর মিনিমাম ভ্যালু আমার কি থাকতে পারে, ঠিক আছে? সেরকম একটা মেম্বার আপনি চুজ করবেন, চুজ করে সেটাকে আপনি প্রোভাইড করবেন ভার্টিক্যাল ব্রেসিং হিসেবে। সো এখান থেকে আমরা আর জেড ভ্যালু 0.80 খুঁজে বের করব। এটা হচ্ছে এক্সিস এক্স এক্স, এরপর আসছে ওয়াই ওয়াই জেড জেড এক্সিস। সো এখানে 0.80 যদি আমরা দেখি, 0.80 হচ্ছে কি বেশি একটু আমাকে দিতে হবে। সো আমি সে ধরলাম যে 0.9 আছে, কেউ হয়তো বা ডিজাইন করবে যে না আমি তাহলে 0.971 এইটা দিব, তাহলে সেটার মেম্বার হতে পারে L 5/5/7/8। কেউ হয়তো বা ডিজাইন করবে এই মেম্বারটাকে সে ভার্টিক্যাল ব্রেসিং এর জন্য দিবে। কেউ হয়তো বা বলবে যে না আমি এটা দিব না, আমি আরেকটু ইকোনমিক করতে চাই, তাহলে আমি খোঁজ করে দেখি আর কি কি মেম্বার আছে। সো আর 0.80 থেকে একটু বেশি কিছু আছে কিনা দেখি আর একটু, আমরা নিচের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, না এখানে আর কিছু নাই। তাহলে যেহেতু নাই তাহলে আমাকে ওই যে 0.9 এর ঘরে ওখান থেকে আমাকে প্রোভাইড করতে হবে, এখান থেকে আমাকে প্রোভাইড করতে হবে। তো এখানে 85874 873 844 না পাওয়া যাচ্ছে, 868 না এটা তো না, এটা XX। তাহলে ওখান থেকে আমাকে প্রোভাইড করতে হচ্ছে 0.971, ঠিক আছে? ওই জন্য দেখলাম 6YYZZRZZ এটা। এখন এখানে হচ্ছে কি অনেকগুলো মেম্বার আছে, সো অনেকগুলো মেম্বারের মধ্যে যেটা ওয়েট কম হবে সেটা আপনি চুজ করতে পারেন, ঠিক আছে? সো পাউন্ড পার ফিটে আপনি দেখেন যে কোনটার ওয়েট সবচেয়ে কম। এখানে আবার দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেই বিষয়টা, যে এই যে L 5/5/7/8 যেটা দেখলাম সেই মেম্বারের ওয়েট কত 27.2 পাউন্ড পার ফিট, আর L 5/5/5/16 মেম্বারের ওয়েট কত 10.3 পাউন্ড পার ফিট। তাহলে আমার কম হচ্ছে কোনটা ওয়েটের দিক থেকে 5/5/5/16, আর আর জেড এর ভ্যালুতে যদি যাই 5/5/5/16 এর আর জেড এর ভ্যালু 0.990 কিন্তু, whereas 5/5/7/8 এর আর জেড এর ভ্যালু হচ্ছে মিনিমাম যেটা 0.971। তো আপনি নিচ্ছেন সবচেয়ে আর জেড কম কিন্তু ওয়েট কিন্তু এটার বেশি, whereas আপনি যদি এখানে যদি যান তাহলে ওয়েট কিন্তু কম এটার। তাহলে আপনাকে নিতে হবে কি কস্ট এফেক্টিভ মেম্বার ডিজাইন করতে হবে। কস্ট এফেক্টিভ ডিজাইন করতে হলে আপনাকে কি করতে হবে সেটা এখন আপনাকে তাহলে দেখতে হবে যে আপনার আর জেড এর ভ্যালু 0.8 এর থেকে বড় হইতে হবে কিন্তু মেম্বার হইতে হবে কস্ট এফেক্টিভ, এইরকম মেম্বার আপনাকে নিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম তাহলে আর জেড বাড়তেছে কিন্তু মেম্বারের ওয়েট কমলো। তাহলে অন্যান্য যেসব মেম্বার গুলো আছে যেমন এই যে 0.1 বা 1 পয়েন্ট সামথিং সেই মেম্বার গুলো কিন্তু এমনও হইতে পারে, তাহলে চেক করে দেখতে হবে যে সেই মেম্বার গুলোর ওয়েট কি কম কিনা। যেমন এই যে আর জেড এর ভ্যালু যদি আমরা 1.17
এটা 0.8 এর থেকে বেশি, 6/6/1। তাহলে এইটার ওয়েট কত সেটা আমরা যদি দেখি, 6/6/1, এটার ওয়েট আবার অনেক বেশি, 37.4। তাহলে সেটা আমার কস্ট এফেক্টিভ হচ্ছে না। তাহলে এভাবে চিন্তা করে টেবিল থেকে মেম্বার আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই মেম্বারটা আমাকে প্রোভাইড করতে হবে। এইভাবে আমি ভার্টিক্যাল ব্রেসিং প্রোভাইড করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমি যদি টপ কর্ড ব্রেসিং যদি ডিজাইন করতে চাই, তাহলে টপ কর্ড ব্রেসিং আমাকে দিতে হবে। টপ কর্ড ব্রেসিংটা আসবে যেমন টপ কট ব্রেসিং যদি আমি এই বরাবর যদি প্রোভাইড করি, তাহলে এগুলো হচ্ছে টপ কট ব্রেসিং। সো আমি কয়টা টপ কট ব্রেসিং প্রোভাইড করব সেটা আমার উপর ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী আমাকে ডিজাইন করতে হবে যে টপ কট ব্রেসিংকে আমি কতটুকু সিলিন্ডারনেস রেশিও ধরবো। বটম কট ব্রেসিং হচ্ছে গিয়ে এই যে বটম কট গুলোর সাথে যেটা কানেক্টেড থাকবে সেগুলো, তো এই যে বটম কর্ডের যে মেম্বার গুলো এটার সাথে এটা যদি কানেক্টেড থাকে তাহলে সেটা হচ্ছে বটম কর্ড মেম্বার। এখন এটাকে আপনি কি স্ট্রেট হিসেবে দিতে চান নাকি আপনি আবার এটাকেও ইনক্লাইন্ড হিসেবে দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এভাবেও দিতে পারেন বটম কর্ড, আবার আপনি চাইলে ডিফারেন্ট ওয়েতেও দিতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আপনি মনে করলেন যে না আমি এই কর্নার পয়েন্টের সাথে এই কর্নার পয়েন্টকে কানেক্ট করব, আর এই কর্নার পয়েন্টের সাথে এই কর্নার পয়েন্টকে কানেক্ট করব, তাহলে আবার এটা কি কিছুটা ইনক্লাইন্ড হয়ে গেল। তাহলে সেই ইনক্লাইনেশনের জন্য আপনার লেংথ আবার ভ্যারি করবে, সো ওই ভ্যারিটা আসবে, কিন্তু তাতে করে কি হচ্ছে বটম কর্ড ব্রেসিং আমার কম লাগবে। আদারওয়াইজ বটম কর্ড আমি যদি প্রতিটা পয়েন্টের সাথে যদি যোগ করতে চাই তাহলে আমাকে প্রতিটা পয়েন্টের সাথে যোগ করতে গেলে মেম্বারের সংখ্যা বেশি আসবে। তাহলে এখানে আবার জাজমেন্ট অ্যাপ্লাই করার বিষয় আছে যে আমি প্রতিটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্ট যদি যোগ করতে যাই তাহলে আমার বটম কর্ডের টোটাল পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্টের সাথে 7টা পয়েন্ট যোগ করতে গেলে আমার 7টা মেম্বার দিতে হবে। আর আমি যদি ক্রসিং করে দেই তাহলে আমার মেম্বার কম লাগবে কিন্তু লেংথ একটু বাড়লো। তাহলে কোনটাতে আমার কস্ট এফেক্টিভ হয় সেটা আমাকে চিন্তা করতে হবে। চাচুকে বলো, ঠিক আছে? এভাবে আমি ফার্স্ট অফ অল আগে ডিটারমাইন করব, সেই অনুযায়ী আমি লেংথ ক্যালকুলেশন করব, এল ভ্যালু বের করার পর আমি কে ভ্যালুটা একটা নিয়ে নিচ্ছি 0.7, তাহলে আমি আর ভ্যালুটা পেয়ে যাব। সেই আর ভ্যালুর উপর বেস করে আমি এফেক্টিভ মেম্বার যেটা হবে সেটাই আমি ডিজাইন করব। এভাবে আমি আমার ব্রেসিংটাও ডিজাইন করে ফেলতে পারি। তাহলে ওয়ান্স আমার ব্রেসিং ডিজাইন করা হয়ে গেল, মেম্বার ডিজাইন করা হয়ে গেল, এরপর আমাদের থাকবে শুধুমাত্র কানেকশনটাকে ডিজাইন করা। কানেকশন ডিজাইন বাদে আমাদের বাদ বাকি সবই শেষ হয়ে যাবে। বুঝতে পারলাম? Yes, sir. তাহলে শুধুমাত্র কানেকশন ডিজাইন বাদে বেসিক্যালি কিন্তু আমাদের সব কমপ্লিট। আমাদের এই যে ট্রাস্টটা ছিল সেই ট্রাস্টের প্রথমে আমরা হচ্ছে পার্লিন ডিজাইন করলাম, পার্লিন ডিজাইনের পর আমাদের মেম্বার ডিজাইন হয়ে গেল। ফার্স্ট অফ অল মেম্বার ফোর্স বের করলাম, মেম্বার ফোর্স বের করার পর মেম্বার ডিজাইন করলাম, মেম্বার ডিজাইনের পর আমাদের ব্রেসিং যদি দেওয়া দরকার পড়ে তাহলে সেই মেম্বার ব্রেসিং কিভাবে আমরা ডিজাইন করবো সেটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বার গুলোকে কিভাবে আমরা কাসেট প্লেটের মাধ্যমে কানেকশন করব। কানেকশন ডিজাইনটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো। তার আগে আজকে এখন আমরা যেটা করব যে আমাদের প্রজেক্টটা নিয়ে আমরা ডিসকাস করব। এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা বলতে পারেন। যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে 5 মিনিটস একটা ছোট্ট ব্রেক দিব। ব্রেকের পর আমি আপনাদেরকে আপনাদের প্রজেক্টটা বুঝিয়ে দেব।